এই গল্প এমন এক পরিকল্পনার, যেটাকে সেই সময়ের সবচেয়ে ভয়ঙ্কর পরিকল্পনা বলা হতো। এমন এক প্ল্যান যেখানে হিটলারকে তার নিজের লোকেরাই শেষ করে দিতে চেয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, এত বড় পরিকল্পনা কি সত্যি নিজের পরিণতি পর্যন্ত পৌঁছতে পেরেছিল? ছবির নাম ভ্যালকাইরি। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তবে চলুন শুরু করা যাক। কিন্তু তার আগে নমস্কার বন্ধুরা, আমি স্যাম আর আপনারা দেখছেন নো দি স্টোরি। গল্পের শুরু হয় 1943 সালে। সেই সময় জার্মানি একের পর এক ইউরোপীয় দেশ দখল করে চলেছিল। কিন্তু ঠিক সেই সময় উত্তর আফ্রিকায় টিউনিশিয়ায় ব্রিটিশ আর্মির হাতে জার্মানির বড় ধাক্কা লাগে। এই যুদ্ধের মাঝেই আমরা দেখি একজন জার্মান মিলিটারি অফিসার তার ডায়েরিতে কিছু লিখছে। এই অফিসারের নাম কর্নেল স্টেফেনবার্গ, যাকে হিটলারের আদেশে টিউনিশিয়ায় পাঠানো হয়েছিল। স্টেফেনবার্গ একজন বিশ্বস্ত জার্মান অফিসার হলেও হিটলারের চিন্তাধারা আর তার নিষ্ঠুরতার সঙ্গে সে একেবারেই একমত ছিল না। সে জানত হিটলারের সিদ্ধান্তগুলো জার্মানিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। নিজের মনের সব কথা সে তার ডায়েরিতে লিখে রাখত। এরপর আমরা দেখি স্টেফেনবার্গ তার কমান্ডিং জেনারেলের সঙ্গে তর্ক করছে। সে স্পষ্ট করে বলে যে তাদের কাছে পর্যাপ্ত গোলাবারুদ আর খাবার নেই। এমন অর্থহীন যুদ্ধ এখানেই শেষ করা ভালো। ঠিক তখনই হঠাৎ শত্রুপক্ষের ট্যাঙ্ক আর ফাইটার প্লেন আক্রমণ শুরু করে। চারিদিকে বোমা পড়তে থাকে, ধুলো আর ধোঁয়ায় সব ঢেকে যায়। এক ভয়ঙ্কর বিস্ফোরণে স্টেফেনবার্গ গুরুতরভাবে আহত হয়। কোনো রকমে সে আরেকজন সৈনিকের সঙ্গে গাড়ি নিয়ে বেরোতে চেষ্টা করে, কিন্তু সেই গাড়িটাও হামলার শিকার হয়। গল্প এবার এগিয়ে যায় 13ই মার্চ 1943-এ। হিটলার জার্মানির পূর্বাঞ্চলের একটি এয়ারবেস পরিদর্শনে যায়। তার সঙ্গে নাৎসি জার্মানির অনেক শীর্ষ আধিকারিক উপস্থিত ছিল। এখান থেকেই আমরা জানতে পারি স্টেফেনবার্গ একা ছিল না। নাৎসি সিস্টেমের ভেতরেই এমন অনেক সিনিয়র অফিসার ছিল যারা হিটলারকে সরাতে চাইছিল। তারা বিভিন্ন সময় 15-12 বেশি হিটলারকে মারার চেষ্টা করেছিল, কিন্তু প্রতিবারই ভাগ্য হিটলারের পক্ষেই ছিল। এইবার পরিকল্পনা করে মেজর ট্রেস্কো। সে একটি টাইম বোমা মদের বোতলের ভেতরে লুকিয়ে হিটলারের বিমানে পাঠিয়ে দেয়। পরিকল্পনা ছিল প্লেন আকাশেই বিস্ফোরিত হবে আর সেখানেই হিটলার শেষ হয়ে যাবে। কিন্তু হিটলার একদম নিরাপদে বার্লিন পৌঁছে যায়। এর মানে ছিল কোনো কারণে বোমাটি ফাটেনি। ট্রেস্কো সঙ্গে সঙ্গে বুঝে যায় যে মদের বোতলটি খোলাই হয়নি। যদি বোমাটা ধরা পড়ে যায় তাহলে সবাই ফেঁসে যাবে। তাই পরদিনই বোতলটি ফিরিয়ে আনা হয়। এই সময় ট্রেস্কোর সঙ্গে জেনারেল ফ্রেডরিক আলব্রেখের দেখা হয়, যিনি সেই একই গোপন দলের সদস্য ছিলেন। কিন্তু পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে যখন জেনারেল হ্যান্স অস্টারকে গ্রেফতার করা হয়। সবাই ভাবতে শুরু করে যে কোনো মুহূর্তে তারাও ধরা পড়তে পারে। অন্যদিকে আমরা দেখি স্টেফেনবার্গ জার্মান আর্মি হাসপাতালের বিছানায় জ্ঞান ফিরে পায়। বিস্ফোরণের কারণে তার ডান হাত পুরোপুরি নষ্ট হয়ে যায় এবং বাম চোখটিও সে হারায়। তার স্ত্রী নিনা স্বামীর এই অবস্থা দেখে ভেঙে পড়ে। ধীরে ধীরে স্টেফেনবার্গ সুস্থ হতে থাকে, কিন্তু এক হাত আর এক চোখ নিয়ে বেঁচে থাকা খুবই কঠিন ছিল। তবুও সে হার মানে না। জেনারেল আলব্রেখ স্টেফেনবার্গকে ভালোভাবেই চিনত এবং জানত যে সে মন থেকে হিটলারের বিরোধী। সেই কারণেই তাকে নিজের দলে অন্তর্ভুক্ত করে। একটি গোপন বৈঠকে দলের নেতা জেনারেল কার্ল সবাইকে পরিস্থিতি বোঝায়। সে বলে শুধু হিটলারকে মারা যথেষ্ট নয়। ঠিক তখনই স্টেফেনবার্গ একটি সোজাসাপটা প্রশ্ন করে, হিটলারের মৃত্যুর পর কি হবে? কার্ল বলে যে তাদের উদ্দেশ্য শুধু হিটলারকে সরানো নয়, বরং জার্মান সেনাবাহিনীর আর দেশের সম্মান ফিরিয়ে আনা। কিন্তু স্টেফেনবার্গ বোঝায় যে জার্মান সেনা ও সাধারণ মানুষ দুজনেই হিটলারের নামে শপথ নিয়েছে। তার উপর এসএস অর্থাৎ হিটলারের বিশেষ বাহিনী সঙ্গে সঙ্গে বার্লিনের দখল নেবে। মানে হিটলার মারা গেলেও একনায়কত্ব শেষ হবে না। এই কারণেই স্টেফেনবার্গ বলে আগে এসএসকে নিয়ন্ত্রণে আনতে হবে। পরের বৈঠকে স্টেফেনবার্গ তার মাস্টার প্ল্যান জানায়, অপারেশন ভ্যালকাইরি। তার বক্তব্য ছিল হিটলার মারা যেতেই এসএস ক্ষমতা দখলের চেষ্টা করবে, কিন্তু যদি সেনাবাহিনী সঙ্গে সঙ্গে অপারেশন ভ্যালকাইরি অ্যাক্টিভেট করে
তাহলে গোটা জার্মানির নিয়ন্ত্রণ সেনাবাহিনীর হাতে চলে আসবে। ভালকাইরি আসলে একটি পুরনো জরুরি পরিকল্পনা ছিল, যার ব্যবহার বিদ্রোহীদের দমন করার জন্য করা হতো। যদি এটাকে সঠিক সময়ে কার্যকর করা যায়, তাহলে এসএস নেতাদের গ্রেফতার করে ক্ষমতা একজন নতুন নেতার হাতে তুলে দেওয়া সম্ভব। তারপর জার্মানি আমেরিকা ও ব্রিটেনের সঙ্গে শান্তি আলোচনায় বসতে পারবে, আর এই ভয়ঙ্কর যুদ্ধ শেষ হতে পারে। কিন্তু এই পরিকল্পনার মধ্যে এত সমস্যা ছিল যে সেই সময় অপারেশন ভ্যালকাইরি বাতিল করে দেওয়া হয়েছিল। এখন পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে। স্টেফেনবার্গ সিদ্ধান্ত নেয় এই পুরনো পরিকল্পনাকেই হিটলারের বিরুদ্ধে ব্যবহার করা হবে। তবে তার জন্য ভ্যালকাইরির নিয়মে কিছু পরিবর্তন জরুরি ছিল। সবচেয়ে বড় সমস্যা ছিল যে কোনো পরিবর্তনের জন্য হিটলারের অনুমোদন দরকার। তখন স্টেফেনবার্গ আত্মবিশ্বাসের সঙ্গে বলে, ভ্যালকাইরির সব ডকুমেন্টের কপি আমাকে দিয়ে দাও, হিটলারের সই আমি নিজেই এনে দেব। তার আসল পরিকল্পনা ছিল আগে হিটলারকে শেষ করা, আর এমনভাবে দেখানো যেন এসএস বিশ্বাসঘাতকতা করেছে। হিটলার মারা যেতেই সঙ্গে সঙ্গে এসএসের সব শীর্ষ অফিসারকে গ্রেফতার করা হবে। কিন্তু এই পুরো অপারেশনের জন্য আরও একজনের সমর্থন খুবই জরুরি ছিল, রিজার্ভ ফোর্সের জেনারেল ফ্রম। সমস্যা ছিল, ফ্রম ছিল হিটলারের প্রতি বিশ্বস্ত। জেনারেল বেক চাইতো কোনোভাবে ফ্রমকে এই অপারেশনের জন্য রাজি করানো হোক। স্টেফেনবার্গ আর অ্যালব্রেখ ফ্রমের সঙ্গে দেখা করতে যায়, কিন্তু ফ্রম কোনো সাধারণ মানুষ ছিল না। সে সঙ্গে সঙ্গে বুঝে যায় এরা হিটলারের বিরুদ্ধে বড় কোনো ষড়যন্ত্র করছে। সে স্টেফেনবার্গকে স্পষ্টভাবে না করে দেয়। ফ্রমের সমর্থন না পেয়ে স্টেফেনবার্গের পরের লক্ষ্য হয় এরিক ফেলিসিবল, যে হিটলারের যোগাযোগ ব্যবস্থার নিয়ন্ত্রণে ছিল। এরিক রেগে গিয়ে স্টেফেনবার্গকে বলে সে হিটলারের খুব কাছের মানুষ এবং মাত্র এক আদেশেই স্টেফেনবার্গকে মৃত্যুদণ্ড দিতে পারে। কিন্তু স্টেফেনবার্গ জানত যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করাটা সবচেয়ে জরুরি, আর এই কাজটা একমাত্র এরিকই করতে পারে। অনেক ভাবনা চিন্তার পর এরিক শেষ পর্যন্ত সঙ্গ দিতে রাজি হয়ে যায়। এরপর সে তার টাইপিস্টকে নিয়ে বসে অপারেশন ভ্যালকাইরির নথি নতুন করে লিখতে শুরু করে। আর এবার নথির প্রথম লাইনই ছিল অ্যাডলফ হিটলার মারা গেছে। পরদিন আলব্রেখ স্টেফেনবার্গকে জানায় যে তাকে রিজার্ভ ফোর্সের চিফ অফ স্টাফ বানানো হয়েছে। স্টেফেনবার্গ প্রথমে রাজি হয় না, কিন্তু অ্যালব্রেখ বোঝায় যে এই পদে থাকলে তার হিটলারের কাছে সরাসরি যাওয়ার সুযোগ থাকবে। জেনারেল ফ্রম হিটলারের সঙ্গে স্টেফেনবার্গের পরিচয় করিয়ে দেয়। হিটলার স্টেফেনবার্গের কথা আগেই জানত, একজন অফিসার যে যুদ্ধে ভীষণভাবে আহত হয়েছিল। স্টেফেনবার্গ জানায় যে ভ্যালকাইরির পরিকল্পনায় কিছু জরুরি পরিবর্তন করা হয়েছে, যার জন্য হিটলারের সই দরকার। সেদিন হিটলার অদ্ভুত মুডে ছিল। সে ফাইলটা ভালো করে না দেখেই সই করে দেয়। ওই একটি মাত্র সইয়ের মাধ্যমেই হিটলার নিজের বিরুদ্ধেই আদেশ অনুমোদন করে দেয়। এখন পরিকল্পনা অনুযায়ী একটি টাইম বোমা ব্যবহার করার কথা ছিল। বোমাটা হিটলারের বাংকারে বিস্ফোরণ ঘটানোর সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে হিটলারের ঘনিষ্ঠ ও সিনিয়র অফিসার গার্ডেলারও উপস্থিত ছিল। গার্ডেলার বলে, হিটলারের সঙ্গে যদি এসএস প্রধান হিমলার বেঁচে যায় তাহলে পরিস্থিতি খুব কঠিন হয়ে যাবে। মিশনের একদিন আগে স্টেফেনবার্গ তার পরিবারকে একটি নিরাপদ জায়গায় পাঠিয়ে দেয়, কারণ সে জানত এই পরিকল্পনা ব্যর্থ হলে তার আর ফিরে আসার কোনো সুযোগ থাকবে না। সেদিন হিটলার একটি আর্মি কনফারেন্সে যোগ দিতে যাচ্ছিল। পরিকল্পনা ছিল বৈঠকের মধ্যেই বোমা বিস্ফোরণ ঘটানো হবে। হিটলার মারা যেতেই বার্লিন থেকে অপারেশন ভ্যালকাইরি সক্রিয় করা হবে। রিজার্ভ আর্মিকে আদেশ দেওয়া হবে যেন তারা এসএস অফিসারদের গ্রেফতার করে এবং তাদের সমস্ত ক্ষমতা কেড়ে নেয়। মিশন সফলভাবে শেষ হওয়ার পর স্টেফেনবার্গ বার্লিনের রিজার্ভ ফোর্সের নিয়ন্ত্রণ নেবে। জেনারেল ফ্রমকে সরিয়ে দেওয়া হবে আর গার্ডেলারকে জার্মানির নতুন চ্যান্সেলর বানানো হবে। এবার স্টেফেনবার্গ হিটলারের কনফারেন্স রুমে প্রবেশ করে। তার হাতে একটি ব্রিফকেস থাকে, যার ভেতরে বোমা লুকোনো থাকে। যেহেতু সে চিফ অফ স্টাফ, তাই কেউ তার তল্লাশি করে না। খুব শান্তভাবে সে ঘরে ঢোকে এবং ব্রিফকেসটি টেবিলের নিচে রেখে দেয়। কিন্তু ঠিক তখনই একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসে। এসএস প্রধান হিমলার সেই মিটিংয়ে উপস্থিত নেই। স্টেফেনবার্গ সঙ্গে সঙ্গে বার্লিন অফিসে ফোন করে। সেখানে অ্যাসিস্ট্যান্ট জেনারেল কুইন অ্যান ফোন ধরে জানায় হিমলার এখনও কনফারেন্সের জন্য রওনা হয়নি। স্টেফেনবার্গ এই খবরটি জেনারেল বেককে জানায়। বেক সিদ্ধান্ত নেয় হিমলার ছাড়া এই মিশনের কোনো মানে নেই, তাই অপারেশন আপাতত বাতিল করে দেওয়া হয়। ঠিক এই সময় জেনারেল বেক খবর পায় যে এসএস প্রধান হিমলার জেনারেল কার্লের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। কোনো কথা না বলে কার্ল জার্মানি ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পরের দিন পরিকল্পনা অনুযায়ী স্টেফেনবার্গ সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে আবার এগিয়ে যায়। সে নিজের সঙ্গে একজন লেফটেন্যান্টকে নিয়ে পরবর্তী কনফারেন্সে যাওয়ার জন্য রওনা দেয়। এবার সবাই নিশ্চিত ছিল যে মিশন সফল হবে
এবং তারা দুজনেই বার্লিনে ফিরে আসতে পারবে। বোমা অ্যাক্টিভেট করার অজুহাতে স্টেফেনবার্গ ড্রেসিং রুমে যায়। সেখানে গিয়ে সে টাইম বোমাটি প্রস্তুত করে। বোমা চালু হওয়ার পর তাদের হাতে মাত্র 15 মিনিট সময় থাকবে, কিন্তু ঠিক তখনই আরেকটি সমস্যার সামনে আসে। সেদিন প্রচণ্ড গরম পড়েছিল, তাই হিটলার তার আন্ডারগ্রাউন্ড বাংকারের বদলে উপরের কনফারেন্স রুমে মিটিং করার সিদ্ধান্ত নেয়। এই খবর শুনেই স্টেফেনবার্গের বুক ধকধক করতে শুরু করে, কারণ উপরের ঘরে বিস্ফোরণ হলে তার প্রভাব অনেক কম হবে। তবুও স্টেফেনবার্গ বেশি না ভেবে কনফারেন্স রুমে ঢোকে। সে হিটলারের একেবারে কাছে দাঁড়ায় এবং ব্রিফকেসটি টেবিলের নিচে নিজের পায়ের পাশে রেখে দেয়। পরিকল্পনা অনুযায়ী কিছুক্ষণের মধ্যেই তার কাছে একটি ফোন কল আসার কথা ছিল, যার অজুহাতে সে ঘর ছেড়ে বেরিয়ে যাবে। হঠাৎ করেই কনফারেন্স রুমের ফোন বেজে ওঠে। এটাই সেই সংকেত যার জন্য তার অপেক্ষা করছিল। স্টেফেনবার্গ জরুরি অবস্থার অজুহাত দেখিয়ে মিটিং থেকে বেরিয়ে আসে। সে একটু দূরে যেতেই ভয়ঙ্কর এক বিস্ফোরণ ঘটে। পুরো কনফারেন্স রুম কেঁপে ওঠে। চারিদিকে সিকিউরিটি অ্যালার্ম বাজতে শুরু করে। সৈন্যরা এদিক ওদিক গুলি চালাতে থাকে। স্টেফেনবার্গ সঙ্গে সঙ্গে একটি গাড়ি ধরে বেরোনোর জন্য এগিয়ে যায়, কিন্তু একটি চেকপয়েন্টে এক সার্জেন্ট তাকে থামিয়ে দেয়। হিটলারের ওপর হামলার পর সব এক্সিট সিল করে দেওয়া হয়েছিল। স্টেফেনবার্গের হাতে সময় খুব কম ছিল। সে সার্জেন্টকে বলে যে তার কাছে হিটলারের আদেশ আছে, কিন্তু সার্জেন্ট তা মানতে চায় না। তখন স্টেফেনবার্গ এক অফিসারের ঘরে ঢুকে ফিল্ড মার্শালকে ফোন করে। শেষ পর্যন্ত সার্জেন্ট তাকে যেতে দেয়। এরপর স্টেফেনবার্গ প্লেন ধরে বার্লিন পৌঁছে যায়। ঠিক সেই সময় হিটলারের কমিউনিকেশন হেড এরিক আলব্রেক একটি ফোন কল পায়, যেখানে বিস্ফোরণের খবর জানানো হয়। পরিকল্পনা অনুযায়ী এরিক সঙ্গে সঙ্গে গোটা জার্মানির যোগাযোগ ব্যবস্থা কেটে দেওয়ার প্রস্তুতি নেয়, যাতে কেউ কারো সঙ্গে যোগাযোগ করতে না পারে। কিন্তু আলব্রেক দ্বিধায় পড়ে যায়। হিটলার সত্যি মারা গেছে কিনা তা নিয়ে সে নিশ্চিত ছিল না। কোনো নিশ্চিত খবর ছাড়া অপারেশন ভালকাইরি চালু করলে পুরো দেশই বড় বিপদের মুখে পড়তে পারে। এদিকে স্টেফেনবার্গ ইতিমধ্যেই বার্লিনে পৌঁছে গেছে। 3 ঘন্টা কেটে গিয়েছিল, আর তার হিসেব অনুযায়ী ততক্ষণে হিটলারের মারা যাওয়ার কথা। স্টেফেনবার্গের অফিস থেকে যখন খবর আসে যে হিটলার মারা গেছে, তখন আলব্রেক ভালকাইরির নথিগুলো বের করে। কিন্তু একটি বড় সমস্যা ছিল, জেনারেল ফর্মের সই সেখানে ছিল না। আলব্রেক জেনারেল ফর্মের সই নকল করে ফেলে। এর সঙ্গেই অপারেশন ভালকাইরি আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে যায়। গোটা জার্মানির সেনা অফিসারদের কাছে বার্তা পৌঁছে যায়, অ্যাডলফ হিটলারকে হত্যা করা হয়েছে। দেশ জুড়ে তোলপাড় শুরু হয়ে যায়। আলব্রেক ও কুইনহ্যাম জেনারেল ফর্মের অফিসে পৌঁছে তাকে জানায় যে হিটলার মারা গেছে, কিন্তু ফর্ম তা মানতে রাজি হয় না। ফর্ম ফিল্ড মার্শাল কাইটেলকে ফোন করে, যিনি হিটলারের সঙ্গে উপস্থিত ছিলেন। কাইটেল জানায় যে হিটলার বেঁচে আছে, তবে ভীষণ খারাপ অবস্থায়। ফোন রেখে ফর্ম বলে, তোমরা সবাই পাগল হয়ে গেছো, হিটলার শুধু অসুস্থ। ঠিক তখনই স্টেফেনবার্গ সামনে এসে বলে যে সে নিজের চোখে হিটলারকে মরতে দেখেছে। সঙ্গে সঙ্গে সে জানায় যে অপারেশন ভালকাইরি শুরু হয়ে গেছে। ফর্ম হতভম্ব হয়ে যায়, কারণ তার মনে পড়ে সে কখনো এমন কোনো আদেশ সই করেনি। আলব্রেক ফাইলটি ফর্মের হাতে দেয়। নিজের সই দেখে ফর্ম হতবাক হয়ে যায়। স্টেফেনবার্গ জিজ্ঞেস করে ফর্ম কি তাদের সাথ দেবে। ফর্ম স্পষ্টভাবে না বলে দেয়। স্টেফেনবার্গ তাকে গ্রেপ্তার করতে চায়, কিন্তু আলব্রেক বাধা দেয়। এবার স্টেফেনবার্গ আদেশ দেয় 3 ঘন্টার মধ্যে সমস্ত সরকারি কর্মকর্তা ও এসএস এর শীর্ষ নেতাদের গ্রেফতার করতে হবে। হাইকমান্ডের নির্দেশে রিজার্ভ আর্মি এসএস এর অফিসারদের ধরতে শুরু করে। এই সময় হিটলারের ঘনিষ্ঠ গোয়েবেলসকে গ্রেফতারের আদেশ আসে, কিন্তু ঠিক তখনই হিটলারের বাংকার থেকে একটি নতুন নির্দেশ পৌঁছয়, স্টেফেনবার্গকে গ্রেফতার করার আদেশ। যদি হিটলার মারা গিয়ে থাকে, তবে এই আদেশ কে দিচ্ছে? 2 বিপরীত নির্দেশের মাঝে আটকে পড়ে অফিসার রোমার। সে প্রথমে গোয়েবেলসকে গ্রেফতার করতে যায়। গোয়েবেলস তখন ফোনে কারোর সঙ্গে কথা বলছিল, আর এখান থেকেই গল্প আরো ভয়ঙ্কর মোড় নেয়। রোমার গোয়েবেলসকে ভালো করেই চিনত। তার কাছে সরাসরি আদেশ ছিল গোয়েবেলসকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করতে হবে, কিন্তু গোয়েবেলস একেবারে শান্ত থাকে। সে রোমারকে বলে, এই ফোনটা ধরো আর নিজেই কথা বলো। রোমার ফোন ধরতেই অন্য প্রান্ত থেকে যে কণ্ঠস্বর ভেসে আসে তা অ্যাডলফ হিটলারের। হিটলার জানায় যে সে বেঁচে আছে। পাশাপাশি সে আদেশ দেয় স্টেফেনবার্গ এবং তার পুরো দলকে গ্রেফতার করতে হবে। হিটলারের বেঁচে থাকার খবর ছড়িয়ে পড়তেই পরিস্থিতি একেবারে উল্টে যায়। যেসব এসএস নেতা ইতিমধ্যেই গ্রেফতার হয়েছিল, তাদের সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়া হয়। এই খবর যখন স্টেফেনবার্গের কাছে পৌঁছয়, তখন সে ভেতর থেকে ভেঙে পড়ে। তার রাগ বিস্ফোরিত হয়। এখন সে বুঝে যায় অপারেশন ভালকাইরি সঙ্গে সঙ্গে বন্ধ করতে হবে। পালানো ছাড়া আর কোনো রাস্তা নেই। কিন্তু পালানোর আগেই সবাই ধরা পড়ে যায়। সব সদস্যকে
এক লাইনে দাঁড় করানো হয়। সেখানে জেনারেল ফ্রম উপস্থিত থাকে এবং সবাইকে মৃত্যুদণ্ড শোনানো হয়। এই সময় জেনারেল বেক এক ধাপ এগিয়ে আসে। সে জেনারেল ফ্রমের কাছ থেকে পিস্তল নিয়ে নেয়। বেক চায়নি যে সে যে সেনাবাহিনীর জন্য সারা জীবন কাজ করেছে সেই সেনাবাহিনীর হাতেই তার মৃত্যু হোক। সবার সামনে সে নিজেকে গুলি করে আত্মহত্যা করে। এই দৃশ্য দেখে স্টেফেনবার্গ পুরোপুরি ভেঙে পড়ে। জেনারেল ফ্রমের আদেশে ফায়ারিং স্কোয়াড সবাইকে গুলি করে হত্যা করে। জেনারেল ট্রেস্কো তখন সেখানে উপস্থিত ছিল না, কিন্তু পরে জঙ্গলে গিয়ে সে আত্মহত্যা করে। সব শেষে আসে কর্নেল স্টেফেনবার্গের পালা। মৃত্যুর আগে একবার শেষবারের মতো সে নিজের দেশকে দেখে, নিঃশব্দ, শান্তভাবে। তার স্বপ্ন ছিল পৃথিবীকে এক দানবের হাত থেকে বাঁচানো, কিন্তু তার এই আত্মত্যাগ বৃথা হয়ে যায়। এখন একটি প্রশ্ন আপনাদের জন্য, সেদিন যদি আর মাত্র 2 ঘন্টা সময় পাওয়া যেত, আর যদি হিটলার সত্যিই মারা যেত, তাহলে কি আজ বিশ্বের ইতিহাস একেবারে আলাদা হতো? আপনারা কি মনে করেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, যদি এই গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর এরকমই আরও সিনেমার গল্প শোনার জন্য আমাদের চ্যানেল নো দি স্টোরি বেঙ্গলিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের নতুন নতুন গল্প শোনাতে উৎসাহ দেয়। দেখা হবে পরের ভিডিওতে আরও এক মন ছুঁয়ে যাওয়া গল্প নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন। ধন্যবাদ।